এর মধ্যে এই যে প্রথম যে সিবিএলএম আছে, ওয়ার্ক ইফেক্টিভলি ইন বাংলাদেশ টিভিএট সেক্টর, এটা মূলত টোটাল এই এটা নিয়ে যে কারবার আছে, কাজকর্ম আছে, যে বিষয়গুলো আছে, সবগুলোর একটা ওভারভিউ এটার ভিতর থেকে পাওয়া যায়। হ্যাঁ, তো সেটা নিয়ে আজকে আমরা স্টাডি করব। তো এটা পড়তে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হচ্ছে, এটার ভিতরে আছে হচ্ছে কিছু ইলাবোরেশন। হ্যাঁ, এগুলো এই টার্মগুলো আমাদের খুবই পরিচিত, যদিও যারা আমরা স্কিল নিয়ে কাজ শুরু করেছি তারা এগুলো জানি। যারা আগে বিটিইবিতে যাদের স্কিল নিয়ে কারবার ছিল, তারা এই টিভিইটি বা টিভিএট বলে অনেক সময়, অথবা এনটিভিকিউএফ, এই শব্দগুলোর সাথে খুব ওতপ্রোত সম্পর্ক ছিল। তো টিভিএট হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এটা একটা পদ্ধতি, সিস্টেম যেটাই হোক। আর এনটিভিকিউ হচ্ছে ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা বিটিইবির এই লেভেল ভিত্তিক অর্থাৎ সিবিটি এর যে ফ্রেমওয়ার্ক ছিল সেটা, ওইখানে 1 থেকে 6 পর্যন্ত স্কিল লেভেল, সেই সাথে প্রি-ভোক, প্রি-1, প্রি লেভেল ছিল আর কি। তো এই সব কিছু মিলিয়েই এনটিভিকিউএফ ছিল। তো এনটিভিকিউএফ এটা বিটিইবি অপারেট করে, কিন্তু যখন এনটিভিকিউএফ থেকে বিটিইবি থেকে স্কিলের এই অথরাইজেশনটা চলে গেল এনএসডি এর কাছে, তখন এনএসডিএ এই ফ্রেমওয়ার্ককে বলল যে ফ্রেমওয়ার্কটা হবে এনএসকিউএফ, অর্থাৎ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, অথবা বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এই দুইটা ফ্রেমওয়ার্ক নিয়ে এই এনটিভিকিউএফ থেকে পরিবর্তন হয়ে একটা প্যারালাল আর একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, যেটার এই পরিচালক বা যেটার এই সমন্বয়ক বলেন, যেটাই হোক, এটার ড্রাইভিং সিটে আছে হচ্ছে এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি নামে যে অথরিটি, প্রধানমন্ত্রীর কার্যালয়, তারা। তো এখানে আসার পরে আমরা এখন এনটিভিকিউএফ এর পরিবর্তে আমরা এখন স্টাডি করছি এনএসকিউএফ অথবা বিএনকিউএফ। হ্যাঁ, তো এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। এখান থেকে আমরা কিছু যোগ্যতার ভিত্তিতে কিছু লেভেলের ধারণা পাই আর কি, সেটা আমরা একটু পরে জানবো। তার আগে আমরা একটু জেনে আসি যে এই যে টিভিএট নিয়ে আমরা যে পড়াশোনা করছি, এই টিভিএটটা এক সময় বাংলাদেশে এস্টাবলিশড হলো অনেক আগেই। এটা 2009 সালের দিকে টিভিএটের কার্যক্রম, অর্থাৎ এই টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং যেটা আছে, এটা ওই সময় নিয়ে কথা শুরু হয়েছিল, কাজ চলছিল। 11 সালে এসে টিভিএটটাকে বাংলাদেশের এই দক্ষ মানুষ যারা আছেন তারা চিন্তা করলেন যে এটাকে আরেকটু আপডেট করা দরকার। তখন এটা একটা আরেকটা প্রকল্প হাতে নেওয়া হলো, যে প্রকল্পের নাম হচ্ছে টিভিএট রিফর্ম প্রজেক্ট। আমরা এখন যেরকম বিভিন্ন প্রকল্পে এই কাজ করি, অ্যাসেট, সিসেভ ইত্যাদি ইত্যাদি, ওরকম একটা প্রকল্প হয়েছিল টিভিএট রিফর্ম প্রজেক্ট। তখন বাংলাদেশের যে সকল ট্রেনার ছিলেন, ইন্ডাস্ট্রি পার্সন ছিলেন, তাদেরকে নিয়ে এটার কথা হচ্ছিল এবং তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণ করানো, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল তৈরি করে, এগুলি অনেক কারবার হয়েছে আর কি। এটা হতে হতে 2018 সাল পর্যন্ত মূলত এটা একদম এই ক্লোজ ডোরের অবস্থাতে মোটামুটি ছিল, তেমন বাইরে এটার কোনো অ্যাক্টিভিটি ছিল না। ওই সময়তে দেশে কিছু ট্রেনিং নিয়ে মোটামুটি কিছু ট্রেনার, মাস্টার ট্রেনার তৈরি হয়ে বসেছিলেন তারা, কিন্তু অ্যাক্টিভিটিতে তেমন কিছু ছিল না। 18 সালে হঠাৎ করেই দেখা গেল যে এই সিবিটি এগুলো নিয়ে, এনটিভিকিউএফ নিয়ে একটা সচেতনতা প্রচার শুরু হলো, এবং আস্তে আস্তে করে এই এনটিভিকিউএফ বিটিইবির যারা ফ্রেমওয়ার্ক যেটা, সেটার এগেনস্টে অ্যাসেসমেন্টগুলো শুরু হলো। অনেকে স্কিল প্যাডাগজি এগুলো করতে থাকলেন, এবং পরবর্তীতে দেখা গেল যে এটা মোটামুটি এই 23 সাল পর্যন্ত ভালোই চললো। হঠাৎ করেই আবার সরকার সিদ্ধান্ত নিল যে না, স্কিলের অথরাইজেশন বিটিভিতে থাকছে না, স্কিলটা এখন দেখাশোনা করবে এনএসডিএ। সেইখান থেকে আবার এনএসডি এখন চালাচ্ছে। তো মূলত 11 সালে
এই স্কিল নিয়ে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে, পরিকল্পনা কি, সেটা নিয়ে যে প্রকল্পটা তৈরি হয়েছিল তার নাম হচ্ছে টিবেট রিফর্ম প্রজেক্ট। এই প্রজেক্টের কিছু প্রস্তাবনা ছিল। হ্যাঁ, সেটার প্রথম প্রস্তাবনা ছিল হচ্ছে টিবেটের যে নিয়ম কানুন, আইন, বিধিবিধান এগুলো পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এজন্য প্রথমটাই ছিল হচ্ছে মডিফাই টিবেট লেজিসলেশন, এটা পরিবর্তন করতে হবে। সে পরিবর্তন নিয়ে তারা অনেক মিটিং সিটিং দিয়ে অনেক কিছু আপডেট করেছে আর কি। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি তৈরি করতে হবে। হুম, একটা পলিসি থাকবে স্কিল ডেভেলপমেন্টের জন্য, সেটা জাতীয়ভাবে সেটার একটা পলিসি থাকবে, সেটা তৈরি করতে হবে। এরপরে আরো ছিল হচ্ছে এনটিভিকিউএফ তৈরি করতে হবে, এনটিভিকিউএফ যেটা তৈরি হয়েছিল এবং বিটিবি এটা চালাচ্ছিল। এরপরে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম বা কিউএস সিস্টেম, এটা করতে হবে, অর্থাৎ এই ট্রেনিং এর যে মানদণ্ড বিচার বিবেচনা, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা অ্যাসেসমেন্ট গ্রহণ করি, এই কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমের একটা অংশ হচ্ছে অ্যাসেসমেন্ট। তো এই কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম একটা দাঁড় করাতে হবে। এরপরে টিভিএতে ডাটা সিস্টেম থাকবে। আপনারা দেখেছেন যে বিটিভিতে বিটিভি সিবিটি নামে আলাদা একটা ওয়েবসাইটই ছিল, তো এখন এনএসডি এর ওয়েবসাইট আছে, এগুলো এটার আন্ডারে। এরপর রেকগনিশন অফ প্রায়র লার্নিং, আরপিএল এর মাধ্যমে মানুষের এই যোগ্যতার মূল্যায়ন, সনদায়ন ইত্যাদি ইত্যাদি করতে হবে। এটা আরপিএল ও বাংলাদেশে এস্টাবলিশড হয়েছে, এখনো চলে। এরপরে মডেল ফর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউ ডিমান্ড ড্রাইভেন কোর্সেস, যে সকল এই ডিমান্ড ড্রাইভেন কোর্স, অর্থাৎ শ্রমবাজারে যে সকল স্কিলের চাহিদা আছে ওই টাইপের স্কিল ট্রেনিংয়ের জন্য কোর্স এবং এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডেভেলপ করার জন্য একটা প্ল্যান শেখানো করা হয়। সেই সাথে হচ্ছে নিউ ট্রেনিং প্রোগ্রামস ফর টিভিএট টিচার্স অ্যান্ড প্রিন্সিপালস, টিভিএট টিচার যারা ছিলেন এবং প্রিন্সিপাল যারা ছিলেন তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করার প্রস্তাবনা ছিল। এবং এটার জন্য আন্ডারে অনেকে কিন্তু ট্রেনিং করেছেন সেই সময় থেকে, এখনো ট্রেনিং চলে। ভাই, যার মাইক্রোফোনটা অন আছে একটু দয়া করে বন্ধ করে দেন, সবার ডিস্টার্ব হবে। আচ্ছা, এনহ্যান্স ওয়ার্ক বেসড লার্নিং ইনক্লুডিং অ্যাপ্রেন্টিসশিপ, সর্বশেষ যে প্রস্তাবনা ছিল সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ শিক্ষানবিশি যে প্রশিক্ষণ আছে সেটা সহ এই ওয়ার্ক বেসড লার্নিং, যেটা কাজের মাধ্যমে কাজ করে করে শেখার মাধ্যমে যে ট্রেনিং এর যে পদ্ধতি সেটা চালু করারও তারা এজেন্ডা বা পরিকল্পনা নিয়ে এই টিবিএট রিফর্ম প্রজেক্ট চালু হয়। এবং এই প্রজেক্ট কাজ করার ফলেই কিন্তু তার আউটপুট হিসেবে আজকে আমরা টিভিএটের আজকের যে অবস্থাটা দেখছি, সেটা বিটিইবি বলেন, এনএসডিএ বলেন, এই টিভিএট রিফর্ম প্রজেক্টেরই বাস্তবায়ন। এটারই অনেকগুলো বাস্তবায়ন হয়েছে, অনেকগুলো আপডেট হয়েছে, এই হচ্ছে অবস্থা। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো আমাদের জানতে হবে প্রথমত, এটার ইতিহাসটা বোঝার জন্য, ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য, আর জানতে হবে এখান থেকে অনেকগুলো কোশ্চেন হতে পারে, এমসিকিউ হতে পারে, এরপরে এখান থেকে বড় প্রশ্ন হতে পারে যে রাইট ডাউন দি এজেন্ডা অফ টিভিএট রিফর্ম প্রজেক্ট, এই নামে প্রশ্ন অনেক সময় বড় প্রশ্ন হিসেবে, লিখিত প্রশ্ন হিসেবে কিন্তু আসে। সুতরাং এগুলো ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হবে। জি। মিনিমাম মিনিমাম 5টা লিখতে হবে, 5টার কম লিখলেও ধরা হবে যে আপনি পড়াশোনা কম করেছেন। হ্যাঁ, ঠিক আছে। না, এটা হতে পারে, এখানে এটা হচ্ছে যে এই মূল পয়েন্ট যেগুলো, এগুলো দেখেন যে এই যে অ্যাব্রিভিয়েশন গুলো মনে করলেও 4-5টা হয়ে যায়, আর বারবার পড়তে থাকলে এগুলো মাথায় আস্তে আস্তে ঢুকে যাবে। হ্যাঁ, আচ্ছা, আগেই আমরা পড়াশোনা নিয়ে ভয় না পাই, আমরা আস্তে আস্তে আগাই, কাজটা বুঝলে পড়াশোনা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। রেকর্ড সিস্টেম হচ্ছে ইনশাআল্লাহ, রেকর্ড রেকর্ড হবে, রেকর্ড পাবেন, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে এজেন্ডা। কিসের এজেন্ডা? টিভিএট রিফর্ম প্রজেক্টের এজেন্ডা, এভাবে মাথায় রাখবেন। হ্যাঁ, এজেন্ডা এজেন্ডা হয় হচ্ছে রিফর্ম প্রজেক্টের। এরপরে তাহলে এখানে এজেন্ডার মধ্যে একটা এজেন্ডা ছিল যে এনএসডিপি স্টাবলিশ করতে হবে।
হ্যাঁ, এনএসডিপি, ঠিক আছে? তাহলে একটা পলিসি থাকবে। এবার ওই পলিসিও তৈরি হয়েছে পরে, এজেন্ডা বাস্তবায়ন হয়েছে আর কি এটা। এজেন্ডা যখন বাস্তবায়ন হলো এনএসডিপি তৈরি হলো। এবার এনএসডিপি বলছে ঠিক আছে আমাদের কিছু প্রধান কার্যক্রম, প্রধান বৈশিষ্ট্য, প্রধান অ্যাক্টিভিটি থাকবে। হ্যাঁ? তো সেই অ্যাক্টিভিটি গুলো আবার এখানে একটু নোট ডাউন করা আছে দেখেন। হ্যাঁ? তো এনএসডিপির ভিতরে বলছে যে তাদের থাকবে এনটিভিকিউএফ থাকবে, সিবিটি অ্যান্ড এ মানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট এটা থাকবে, কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম থাকবে, আরপিএল এর ব্যবস্থা থাকবে, এরপরে স্ট্যান্ডার্ড অ্যাপ্রেন্টিসশিপ, ওই যে অ্যাপ্রেন্টিসশিপের কথাও ছিল, হ্যাঁ, সেটাও থাকবে, এরপরে অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশন এটাও থাকবে। হ্যাঁ, ওখানে কিন্তু লেবার মার্কেট ডাটার কথা ছিল, হ্যাঁ, ডাটা সিস্টেম। তো এখানে বলছে অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশন। হ্যাঁ, জি। শিক্ষানবিশি অর্থাৎ চাকরি শুরু করার আগে আপনাকে নিবে, অল্প বেতন দিবে আর কাজ করাবে আর কি, কাজ করতে করতে শিখবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশন থাকবে, অর্থাৎ লেবার মার্কেটে কোথায় ভ্যাকান্সি আছে, কোন স্কিলটা দরকার, কোন টাইপের লোক দরকার, হ্যাঁ, মানে এটা নিয়ে থাকবে আর কি, ডাটাবেস থাকবে। এরপর কম্পিটেন্ট অ্যান্ড সার্টিফাইড ইনস্ট্রাক্টরস অ্যান্ড ট্রেনার্স এদের একটা ডাটাবেস থাকবে। কারা কম্পিটেন্ট হচ্ছে, কারা সার্টিফাইড হচ্ছে, ইনস্ট্রাক্টর কারা, ট্রেনার কারা অথবা এসএসর কারা, একটা ডাটা থাকবে। এরপরে থাকবে হচ্ছে অ্যাসেস ফর আন্ডার প্রিভিলেজ গ্রুপস, আন্ডার প্রিভিলেজ গ্রুপ অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা, তাদের জন্য এই একটা ব্যাপার থাকবে এখানে। এরপর এই এফেক্টিভ অ্যান্ড ফ্লেক্সিবল ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট, এই ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট যেটা, সেখানেও এই এনএসডিপি কাজ করতে চায় যে ইনস্টিটিউশনাল কোন ম্যানেজমেন্টের ফলে এই টিভিএর সিস্টেম চালু করা যায়, ট্রেনিং আপডেট করা যায়, সেটা নিয়ে তারা কাজ করে। এরপরে আছে স্ট্রেনথেন রোল অফ ইন্ডাস্ট্রি সেক্টর ইন স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্টে ইন্ডাস্ট্রি সেক্টরের ভূমিকা শক্তিশালীকরণ বা উন্নতকরণের জন্য এনএসডিপির এই কার্যক্রম আছে। তাহলে এই কার্যক্রমগুলো পরিচালনা করবে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। হ্যাঁ, তাহলে এই পলিসির হয় হচ্ছে মেন ফিচার, মাথায় রাখার সহজ উপায় হচ্ছে মেন ফিচার বললে আমার মনে রাখতে হবে এটা যাবে হচ্ছে এনএসডিপিতে। আর যদি বলে এজেন্ডা, এজেন্ডা বললে চলে যাবে টিবেট রিফর্ম প্রজেক্টে। হ্যাঁ, টিবেট রিফর্ম প্রজেক্টের হয় এজেন্ডা, আর এই মেন ফিচার হয় হচ্ছে এনএসডিপির। এইভাবে একটু ছোট ছোট অংশ মাথায় রাখতে হবে। হ্যাঁ, কারণ অ্যাসেসমেন্টের সময় প্রশ্নের ভিতরে এত বেশি লেখা থাকবে যে আসল কথা কোনটা এটাই খুঁজে বের করতে কষ্ট হবে, তখন এগুলো কি ওয়ার্ড মাথায় রাখলে আমাদের সহজ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো অবস্থা। তো এগুলো যখন হচ্ছে এই সময়টাতেও মূলত এনএসডিএ জন্মায়নি। হ্যাঁ, এগুলো কিন্তু এনএসডিএ জন্মের অনেক আগের ঘটনা। হ্যাঁ, এই স্কিল ডেভেলপমেন্ট পলিসি। জি, বলেন। এনএসডিপি হচ্ছে টিভিএট রিফর্ম প্রজেক্টের একটা এজেন্ডা, ঠিক আছে? এই রিফর্ম প্রজেক্টে যতগুলো এজেন্ডা ছিল তার মধ্যে একটা এজেন্ডা হচ্ছে এনএসডিপি, ঠিক আছে? আর এনএসডিপির ভিতরে অনেকগুলো কার্যক্রম আছে, মানে প্রজেক্ট তো অনেকগুলো কাজ করতে চাইছে, তার মধ্যে একটা কাজ ছিল হচ্ছে তার এনএসডিপি করবে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি তৈরি করবে। হ্যাঁ, তার মানে এনএসডিপি হচ্ছে এজেন্ডার অংশ, একটা এজেন্ডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যখন এগুলো হচ্ছিল, তাহলে রিফর্ম প্রজেক্ট হলো, সেখানে এজেন্ডা গুলো বাস্তবায়ন হতে হতে এনএসডিপি তৈরি হলো, এনএসডিপি অনেকগুলো কার্যক্রম শুরু করলো, এগুলো চলছিল সবই। কিন্তু হঠাৎ করে মনে হলো যে না, শুধু স্কিলের জন্য এডুকেশন থেকে বের হয়ে ভিন্ন একটা প্ল্যাটফর্ম হয়তো মানুষের জন্য দরকার। সেই থিঙ্কিং থেকে চিন্তা হলো যে তাহলে একটা আলাদা প্ল্যাটফর্ম করা যায়। তো তখন এটা করতে করতে সরকার চিন্তা করলো, বিশেষজ্ঞরা চিন্তা করলো যে আলাদা একটা প্ল্যাটফর্ম, সেটা হতে পারে শুধু স্কিল নিয়ে, সেখানে কোনো এডুকেশন থাকবে না। তখন প্ল্যান হলো যে বিটিইবি থেকে এই স্কিলটাকে ভাগ করে নিয়ে শুধু স্কিল নিয়ে একটা অথরিটি হবে, তার নাম হচ্ছে এনএসডিএ,
ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। ঠিক আছে? বিটিবিতে স্কিলের অংশ আলাদা ছিল, এরপরে এডুকেশন অংশ আলাদা ছিল। হ্যাঁ, স্কিলটা ওই যে বিটিবি সিবিটি নামে আলাদা ছিল। তো পরবর্তীতে এনএসডিএ সিবিটি অংশটুকু এবার এনএসডিএ নিয়ে চলে আসছে। হ্যাঁ, এনএসডিএ নিয়ে চলে আসছে। এবার এনএসডিএ কিছু কাজকর্ম করে। এনএসডিএ কাজগুলো করে, এনএসডিএ ওয়েবসাইট ঘুরলেও আপনি একটা ওভারভিউ পেয়ে যাবেন। কিছু নোট ডাউন এখানে করা আছে। একটা হচ্ছে প্রিপেয়ার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। এখন এনএসডিএ যখন দায়িত্ব নিল তখন বলতেছে স্কিল ডেভেলপমেন্ট বলে এনএসডিপি যেটা সেটাও এনএসডি তৈরি করে দিবে। হ্যাঁ, এরপরে স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান যা আছে এগুলো সব অর্থাৎ স্কিল নিয়ে সব এনএসডি এর কাজ। এরপরে কোঅর্ডিনেশন করবে, মনিটরিং করবে, ইভ্যালুয়েশন করবে অফ অ্যাক্টিভিটিস ফর প্রিপেয়ার কি পারফরমেন্স ইন্ডিকেটর। হ্যাঁ, অর্থাৎ পারফরমেন্সের যে এই মাত্রা বা পারফরমেন্সের যে এই সীমা এটা কি হতে পারে সেটাও নির্ধারণ করে দিবে করার জন্য এই কোঅর্ডিনেশন, মনিটরিং, মূল্যায়ন এই সবগুলো এনএসডিএ করবে। পাবলিশ দি ইনফরমেশন অফ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেবার মার্কেট ডাটা। লোকাল এবং ইন্টারন্যাশনাল লেবার মার্কেটের ডাটাবেজও এনএসডিএ তৈরি করবে। এরপর আরপিএল করবে, রিকগনিশন অফ প্রায়র লার্নিং। এরপরে সুপারভিশন অ্যান্ড মনিটরিং দি স্কিল রিলেটেড প্রজেক্ট অ্যান্ড প্রোগ্রাম। এই যে স্কিল রিলেটেড প্রজেক্ট এবং প্রোগ্রাম যেগুলো আমরা করছি, যে অ্যাসেট আছে, সিসেপ আছে, এরপরে এই চর জীবিকা, অনেক অনেক প্রজেক্ট কিন্তু আছে স্কিল ডেভেলপমেন্টের। সবগুলোকেই এই এনএসডি এর কিন্তু একটা দায়িত্ব হচ্ছে এই এই প্রজেক্ট যেগুলো আছে স্কিল ডেভেলপমেন্টের জন্য সেগুলোকে এনএসডিএ সুপারভাইজ করবে। এই জন্য দেখবেন যে এনএসডি অনেকগুলো প্রজেক্টেই কিন্তু তারা সহপ্রণোদিত হয়ে এই স্কিল সেন্টারগুলোকে অ্যাসেসমেন্টের কাজ আগানো, তাদের মনিটরিং করা, দেখাশোনা করে অনেক সময়। হ্যাঁ, আচ্ছা আরো কাজ এনএসডি এর থাকার কথা ছিল। হ্যাঁ, আরো আছে। এরপরে পারফর্ম নেসেসারি অ্যারেঞ্জমেন্ট অফ ডেভেলপিং কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং সার্টিফিকেশন অ্যান্ড মিউচুয়াল রিকগনিশন। তাহলে আমি যদি কোয়ালিটি এই ট্রেনিং এর ব্যবস্থা করতে চাই, সার্টিফিকেশনের ব্যবস্থা করতে চাই, এই যে মিউচুয়াল রিকগনিশন যেটা হয় অনেক সময় ইন্ডাস্ট্রির সাথে, ইনস্টিটিউটে ইন্ডাস্ট্রির সাথে কর্তৃপক্ষের হয় না, এগুলো করার জন্য এই এনএসডি প্রয়োজনীয় ব্যবস্থাপনা করবে। এরপরে কনস্টিটিউট ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল অ্যান্ড প্রোভাইড নেসেসারি সাপোর্ট। ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল যেটা আছে সেটার তারা কি করবে, সাংবিধানিক যে ব্যাপার স্যাপার আছে, নিয়ম নীতি, সাংবিধানিক কাঠামোটা তারা তৈরি করে দিবে এবং এই তাদেরকে প্রয়োজনীয় সাপোর্ট দিবে। স্ট্রেনথেন দি ইন্ডাস্ট্রি লিঙ্কেজ বৃদ্ধি করবে। ইনিশিয়েট এনি আদার স্কিল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ইন ওন কনসিডারেশন। অর্থাৎ যদি স্কিল ডেভেলপমেন্টে যদি অন্য কোনো অ্যাক্টিভিটির দরকার হয় সেটাও এই সেটার জন্য পদক্ষেপ এনএসডি গ্রহণ করবে। আর করবে হচ্ছে পারফর্ম এনি আদার রেসপন্সিবিলিটিস অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ গভর্নমেন্ট অর গভর্নিং বডি। অর্থাৎ এই পারফর্ম এনি আদার রেসপন্সিবিলিটিস অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ গভর্নমেন্ট। অর্থাৎ এর এত কিছুর বাইরেও যদি সরকারের পক্ষ থেকে অথবা এনএসডি এর গভর্নিং বোর্ড যদি তাদেরকে অন্য কোনো দায়িত্ব প্রদান করে, এটা সেটা করতে হবে, তাহলে সেই কাজটাও এনএসডিএ করবে। এই হচ্ছে এনএসডি এর মূলত কাজ। হ্যাঁ, এখন এই কাজ করতে করতে আমরা যেটা নিয়ে আছি এনএসডি এর, সেটা হচ্ছে আমরা এনএসডিএ তে কিছু ট্রেনিং করি। ট্রেনিং করলে আমাদেরকে এনএসডিএ কিছু সার্টিফিকেট দেয়। সেই সার্টিফিকেটগুলো আবার বিভিন্ন লেভেল ভিত্তিক হয়। হ্যাঁ, সেই লেভেলগুলো কি আছে সেটাও আবার এখানে আছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে এনএসডিএ তে স্কিলের যে লেভেল সেটা 6টা লেভেল হতে পারে। একদম 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত লেভেল অনুযায়ী তাদের ডেজিগনেশন যেটা হয়, জব রেসপন্সিবিলিটি যেটা হয়, সেটা হচ্ছে যদি লেভেল 1 হয় সেখানে আমরা বলছি হচ্ছে বেসিক স্কিল্ড ওয়ার্কার, যদি লেভেল 1 হয়। 2 হলে সেমি স্কিল্ড ওয়ার্কার, 3 তে স্কিল্ড ওয়ার্কার, 4 এ হাইলি স্কিল্ড ওয়ার্কার, 5 এ সুপারভাইজার এবং 6 এ হচ্ছে মিড লেভেল
ম্যানেজার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এইটা একটু খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে এইখান থেকে একদম এমসিকিউ হয়। হ্যাঁ, হয়তো বলতে পারে যে বিএনকিউ লেভেল 3 এটার জব রেসপন্সিবিলিটি কি, অথবা এটার ডেজিগনেশন কি, ঠিক আছে? এভাবে করে, অথবা স্কিল্ড ওয়ার্কার কোন লেভেল, হাইলি স্কিল্ড ওয়ার্কার কোন লেভেল, সুপারভাইজার কোন লেভেল, এটা লেভেলের সাথে এই ডান পাশের বিষয়গুলোকে একটু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এই লেভেলের কোনো না কোনো লেভেলের সার্টিফিকেট আমরা সাধারণত অর্জন করি, এবং আমরা যাদেরকে শেখাতে চাচ্ছি, আমরা যদি ট্রেনার হই, তাহলে আমরা এই স্কিল লেভেলের কোনো একটা লেভেলই আমরা ট্রেনিং করিয়ে তাদেরকে শিখাই, অথবা যদি আমরা অ্যাসেসর হই, তাহলে এখান থেকেই কোনো একটা লেভেলের আমরা অ্যাসেসর হলে সেখানকার আমরা মূল্যায়ন করতে পারি। এই হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে স্কিলের লেভেল, মাথায় রাখতে হবে। হ্যাঁ, স্কিলের জন্য এটা। এখন আমরা যে ট্রেনিংয়ের অংশগ্রহণ করেছি এখন, সেটা কিন্তু আবার এই জায়গায় না, সেটার লেভেল কিন্তু এরকম না, সেটাকে আবার একটা ভিন্ন ভিন্ন লেভেল বলে। সেটা সিবিটিএ লেভেল, জেনারেলি এটা প্যাডাগজি লেভেল বলতো। সেটাতে মাত্র 2টা লেভেল হয়, একটা হচ্ছে 4, যেটা হচ্ছে ট্রেনার অথবা অ্যাসেসর, আর আরেকটা হয় হচ্ছে 5, যেটা মাস্টার ট্রেনার। হ্যাঁ, তাহলে আমরা যেটাকে সিবিটিএ বলছি, সিবিটিএ কম্পিটেন্সি বেস ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, এটাতে মাত্র 2টাই লেভেল হবে, 4 দিয়ে শুরু, 5 দিয়ে শেষ। হ্যাঁ, আর স্কিলে 1 থেকে 6 পর্যন্ত লেভেল হয়। তো যদিও বাংলাদেশের 2-1টা অকুপেশন ছাড়া লেভেল 6 হয় না এখনো, এখন পর্যন্ত শুধু ইলেকট্রিক্যালে দেখলাম যে একটা অকুপেশনের একটা লেভেল আছে 6, বাকিগুলোতে 4, 5, 1, 2ই বেশি বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, 3ও আছে কোনো কোনো ক্ষেত্রে। তাহলে এই মূলত হচ্ছে টোটাল টিভিএট সিস্টেমের ওভারভিউ। জি, এইটা একটু পরে আমরা দেখতে পারবো, একটু পরে আমরা ওই লেভেল চেক করতে যাব আর কি। হ্যাঁ, একটু একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এভাবে করে কোনো না কোনো স্কিলের লেভেলেই আমরা অর্জন করেছি, এবং সেটাই আমরা ডেলিভারি করতে চাই, অথবা সেটারই অ্যাসেসমেন্ট নিতে চাই। হ্যাঁ, আর সেটা নেয়ার জন্যই যে পদ্ধতি আমার শেখা দরকার, সেটা হচ্ছে সিবিটিএ লেভেল। ঠিক আছে, সিবিটিএ তে শুধু অ্যাসেসর যারা হতে চান তাদের হচ্ছে সিবিএ, আর যারা অ্যাসেসর এবং ট্রেনার দুটোই হতে চান তারা হচ্ছে সিবিটি অ্যান্ড এ। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা এখন লেভেল 4 এর ট্রেনিং এর ভিতরে আছি। এখন আমরা যে ট্রেনিংই করতে চাই, যেহেতু এই এই ট্রেনিং এবং স্কিল যেটা বলা হচ্ছে, এটাও হতে হয় ইন্ডাস্ট্রির মানদণ্ড অনুযায়ী। এই জন্য ইন্ডাস্ট্রি থেকে আমরা আগে তাদের স্ট্যান্ডার্ডটা জোগাড় করতে হয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রি যেভাবে চাচ্ছে, লোকজন যেভাবে তাদের ওয়ার্কার চাচ্ছে, সেই টাইপের ওয়ার্কার আমাদের তৈরি করতে হবে। তৈরি করতে হলে কি, আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড জানতে হবে। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড জানার উপায় হচ্ছে, ইন্ডাস্ট্রি আমাদেরকে এক ধরনের স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে, যার নাম হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সিএস। এই শব্দটা আপনারা বারবার শুনেছেন অবশ্যই। CS, competency standard is the industry determined specification of knowledge and skill which are essential to perform a specific work। অর্থাৎ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি নির্ধারিত কিছু নলেজ এবং স্কিলের সমন্বয়, যেটাকে কোনো একটা কাজ করার জন্য প্রয়োজন হয় আর কি। তো সেই ক্ষেত্রে এই সিএস দিয়েই আমাদের কাজ শুরু হবে। এই জন্য আমাদের সর্বপ্রথম আমাদের আগে একটা সিএস ডাউনলোড করে সেটাকে ওয়ার্ডে পরিণত করতে হবে, কারণ এরপরে যত কথা হবে, যত কাজ হবে, সব সিএস ভিত্তিক। হ্যাঁ, এখন যদি আমাদের কাছে ডাউনলোড করলে আমরা পিডিএফ ফরম্যাট পাবো,
সেই পিডিএফ ফরম্যাট থেকে আমাদের এটাকে আগে ওয়ার্ড ফরম্যাটে, এডিটেবল ফরম্যাটে আনতে হবে, না হলে এখান থেকে কপি পেস্টের অনেকগুলো কাজ আছে, এটা না হলে সম্ভব হবে না। এই জন্য আমরা আজকে কাজের মধ্যে যেটা শিখব সেটা হচ্ছে যে কিভাবে সিএস ডাউনলোড করতে হয় আর কিভাবে সিএসটাকে পিডিএফ থেকে ওয়ার্ডে পরিণত করতে হয় এবং কতটুকু দরকার সেটা নিয়ে আমরা কথা বলব। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যতটুকু আমরা আলোচনা করেছি, যদি একটু এর ভিতরে কোনো প্রবলেম আপনাদের থাকে যে একটু বুঝতে পারেননি বা সমস্যা মনে হয়েছে, তাহলে এইটা শেষ করে আমরা সিএস ডাউনলোডের কাজে চলে যাই। কারো যদি সমস্যা থাকে আপনারা বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি, দেয়া হবে ইনশাআল্লাহ। জি, তো ধরে নিচ্ছি আপনাদের এইটুকুর মধ্যে বুঝতে তেমন অসুবিধা নাই, যদিও এখানে বোঝার জটিল কিছু না আর কি, বোঝার বিষয়ে পরে অনেক কিছু আছে। আচ্ছা, আমরা তাহলে এখন আমরা সিএস ডাউনলোড করতে চাচ্ছি। সিএস কোনটা লাগবে, যেটা আপনি যেটার উপরে স্কিল লেভেল করেছেন সেটার। হ্যাঁ, তাহলে এটার জন্য আমি চলে যাব গুগলে। হ্যাঁ, ক্রোম ব্রাউজার বা যে ব্রাউজার আপনি ইউজ করেন সেখানে জাস্ট লিখবেন স্কিল পোর্টাল, SKILL। ঠিক আছে? স্কিল পোর্টাল লিখে এন্টার করলেই এরকম একটা ওয়েবসাইট আসবে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চিত। উপরের দিকে দেখেন এনএসডিএ লেখা একটা ওয়েবসাইট আসছে প্রথমেই। এটাতে যদি আপনি ঢুকে যান, এটাতে ঢুকে গেলে আমরা এনএসডি এর ওয়েবসাইট ইন্টারফেসটা এরকম দেখতে। হ্যাঁ, এনএসডিএ তে এই সবার কিন্তু পার্সোনাল আইডি থাকে। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু আপনারাও এখানে রেজিস্ট্রেশন করে আইডি করতে পারেন। হ্যাঁ, আর যাদের আইডি আছে তারা লগ ইন করতে পারে। আমরা যারা অ্যাসেসর আছি আমাদের এই আইডি আছে। হ্যাঁ, তো আপনারা ইচ্ছা করলে প্রত্যেকেই কিন্তু এনএসডিএ তে তাদের আইডি খুলতে পারেন। এটা ওপেন সবার জন্য। তারপরে সেখান থেকে আপনি অ্যাসেসমেন্টের জন্য আবেদন করতে পারেন, অনেক কিছু করা যায়। আচ্ছা, সেটা আমাদের বিষয় না, আমাদের এখন দরকার হচ্ছে সিএস পাবো কোথায়। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু তথ্য পাওয়া যায়, দেখেন, খেয়াল করে দেখেন। এখানে স্কিল ট্রেনিং প্রোভাইডার্স রেজিস্টার্ড, স্কিল ট্রেনিং প্রোভাইডার মানে এসটিপি সংক্ষেপে। হ্যাঁ, এই অর্থাৎ যারা ট্রেনিং প্রদান করে এরকম প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন এ পর্যন্ত আছে হচ্ছে 1550টা। 1550টা প্রতিষ্ঠান এ পর্যন্ত এনএসডিএ তে রেজিস্টার্ড আছে। আচ্ছা, এরপর এসটিপি গট কোর্স অ্যাপ্রুভাল, এর মধ্যে যে সকল এসটিপি তে আবার কোর্স অনুমোদন আছে সেটা হচ্ছে 1462। মানে 1550 প্রতিষ্ঠান অনুমোদিত হলেও সবার আবার কোর্স চালানোর অনুমোদন নাই। এর ভিতরে এসটিপি গট সেন্টার অ্যাপ্রুভাল, এর মধ্যে আবার সবার আবার অ্যাসেসমেন্ট সেন্টার নাই। অ্যাসেসমেন্ট সেন্টার আছে হচ্ছে 1434 জনের। এখানে টেনিস অ্যাসেস ডেস্ক কম্পিটেন্ট, এ পর্যন্ত কম্পিটেন্ট হয়েছে এনএসডিএ তে সব মিলিয়ে 1,81,045 জন। আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আছে 315টা পর্যন্ত এখানে। আর ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আছে 16টা। এটা কিন্তু অনেক সময় ইয়াতে আসে। ঠিক আছে? এখন পর্যন্ত মোট 16টা স্কিল কাউন্সিল আছে। এই প্রশ্নটা কিন্তু মাঝে মধ্যে এমসিকিউতে আসে যে স্কিল কাউন্সিল কয়টা, নাম্বার অফ স্কিল কাউন্সিল। তাহলে আমরা বলবো যে এনএসডিএ তে স্কিল কাউন্সিল আছে মোট 16টা। আচ্ছা, তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা চাচ্ছি যে সিএস ডাউনলোড করব। সিএস এর জন্য চলে যেতে হবে। না না, এসএসআর এর পরিমাণ এইভাবে দেওয়া নাই এখানে। এসএসআরটা মনে হয় কনফিডেন্সিয়াল। 315টা সিএস আছে, সিএস 315টা। ওই যে এই যে অকুপেশন ভিত্তিক যে আছে না, লেভেল আছে না, ধরেন এরকম 315টা টোটাল। আচ্ছা, এখানে তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমরা সিএসটা কোথায় আছে বের করতে চাই। এটার জন্য চলে যাবেন এইখানে, দেখেন ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস,
এটার ভিতরে সব আছে। হ্যাঁ, ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস। এইখানে ভিউ লিস্টে গেলে আমি ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস পাবো। এখানে অনেক অপশান আছে সার্চ করার। এর জন্য আমি জাস্ট লিখবো হচ্ছে এই যে অকুপেশন, অকুপেশন লিখবো। হ্যাঁ, তাহলে আপনি যদি ইলেকট্রিক্যাল সিএস খুঁজতে চান তাহলে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স, এটা যদি আমরা সার্চ করি, লিখে সার্চে ক্লিক দিবেন, দেখেন এখানে একটা লিস্ট আসবে নিচে। হ্যাঁ, এখানে লেখা আছে এই যে সিএস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই যে খেয়াল করে দেখেন সিএস, এটা আছে লেভেল 2। লেভেল 2 আছে, 2 সবগুলোই 2। কনস্ট্রাকশনে কিন্তু লেভেল 2 ছাড়া অন্য লেভেল হয় না সম্ভবত ইআইএম এর, নাকি 3ও আছে। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেনেন্স 3ও দেখা যাচ্ছে এখন, আছে না? আগে আগে ছিল না, শুধু 2 ছিল কনস্ট্রাকশনে, লাইট ইঞ্জিনিয়ারিং ছিল 3। আচ্ছা, যাই হোক, তাহলে এটা যদি এখন আমি মনে করি যে আমি এটা ডাউনলোড করব, তাহলে জাস্ট ডান পাশে এই ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই যে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এটা ওপেন করতে পারি। এই যে ডাউনলোড ফাইল, এখান থেকে আমি ওপেন করলেই আমি পেয়ে যাব একটা সিএস, এরকম দিয়ে শুরু হবে। হ্যাঁ, প্রথমেই লেখা থাকবে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তারপরে লেখা আছে অকুপেশনস, এরপরে লেভেল লেখা আছে। হ্যাঁ, এবং এটা যে কার, কোন কোন অথরিটি সেটাও লেখা আছে, দেখেন এনএসডি এর লোগো আছে ডান পাশে। হ্যাঁ, এটা দিয়ে এটার ভিতরে আমাদের কিছু বিষয় বোঝা দরকার। হ্যাঁ, কারণ এটা নিয়েই তো আমাদের ভবিষ্যৎ কাজকর্ম, এটা না বুঝলাম তাহলে সিএস এর কোন জায়গা থেকে আপনি শুরু করবেন, এটা হচ্ছে মূল বিষয়। অনেক কিছু থাকবে শুরুতে যেটা মূল বিষয়ের কিছু না, আপনি একদম নিচে যেতে যেতে একটা জায়গায় যে আপনি পাবেন হচ্ছে, একটা জায়গায় গেলে আপনি একটা টেবিল পাবেন, এগুলো হচ্ছে রিলেটেড তথ্য। এইখানে একটা টেবিল পাওয়া গেল, এইখানে মূলত এটা হচ্ছে সূচিপত্র। হ্যাঁ, সূচিপত্র বলতে এখানে কি কি আছে সেটার একটা কন্টেন্ট আছে, যে কি কি আছে কতগুলো। এখানে দেখা যাচ্ছে যে এই বাম দিকে একটা কোডিং আছে, তারপরে একটা নাম আছে, তারপরে লেভেল আছে, তার ডান পাশে আছে হচ্ছে নমিনাল আওয়ার। হ্যাঁ, অর্থাৎ সিবিটিএ সবসময় স্পেসিফিক হয়, টাইম স্পেসিফিক। হ্যাঁ, যেটাই পড়াতে চান, যেটা করতে চান, সময় নির্ধারণ করা থাকে। তো এখানে তাহলে এই প্রথমে যেটা অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এটার জন্য বলা হচ্ছে 15 ঘন্টা ধরে এই সেশনটা এটা পড়াতে হবে, তাহলে এটা শেষ হবে। এভাবে করে এইভাবে করে প্রত্যেকটার সুন্দর নাম, কোডিং ইত্যাদি ইত্যাদি আছে। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখবেন বাম দিকে যে কোডিংটা আছে, বাম দিকের এই যে কোডিং যেটা, খেয়াল করে দেখেন এর ভিতরে 3 ধরনের সিচুয়েশন পাবেন। কিছুগুলোর আগে লেখা আছে জিইউ, হ্যাঁ, আবার কোনোগুলোর সামনে লেখা আছে এসইউ, আবার কোনোগুলো লেখা আছে ওইউ। এই জিইউ, এসইউ, ওইউ, এই তিনটার মানে হচ্ছে জেনেরিক ইউনিট, সেক্টর স্পেসিফিক ইউনিট, আর হচ্ছে অকুপেশন স্পেসিফিক ইউনিট। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা পরবর্তী স্টাডি করব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিন ধরনের ইউনিট এখানে পাবেন, 3 ধরনের পড়া পাবেন। হ্যাঁ, এখান থেকে আমাদের যেগুলো নিয়ে কাজ হবে, আমরা শেখাতে চাই, যেহেতু অ্যাসেসমেন্ট নিতে চাই, আমরা যেগুলো নিয়ে এই আমাদের প্রমাণপত্র, ডকুমেন্ট যেগুলো নিয়ে তৈরি করব, সেটা কিন্তু অবশ্যই অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সিস থেকে নিলে সুবিধা হবে। কারণ আপনি এটার উপরেই এক্সপার্ট হয়ে এসেছেন, এটার আপনি শেখাতে আপনার সহজ হবে। হ্যাঁ, এজন্য আপনারা যখন কোনো কিছু ডিজাইন করতে চাইবেন, তখন
আপনার টার্গেট করবেন অকুপেশন স্পেসিফিক ইউনিটের কোনো এক জায়গা থেকে আপনি একটা কিছু সিলেক্ট করে নেবেন, সেটা নিয়ে কাজ শুরু করতে হবে। ঠিক আছে, এখানে অনেকগুলো অকুপেশনের ইউনিট আছে, যেমন আছে হচ্ছে ইউজ হ্যান্ড টুলস অ্যান্ড পাওয়ার টুলস, অ্যাপ্লাই ফান্ডামেন্টাল স্কিলস ফর ইলেকট্রিক্যাল ওয়ার্কস, পারফর্ম ওয়্যার অ্যান্ড কেবল জয়েন্ট, পারফর্ম ইনস্টলাশন অফ ইলেকট্রিক্যাল সার্কিট, এরপরে চ্যানেল ওয়্যারিং, কন্ডুইট ওয়্যারিং, এরকম অনেকগুলোই আছে। প্রত্যেকেরই এরকম অকুপেশনে কিছু মৌলিক ভালো ভালো গুরুত্বপূর্ণ এরকম সাবজেক্ট থাকবে। সেটা আপনি চিন্তা করবেন যে আপনি এর ভিতরে কোনটা নিয়ে আগাতে চান। আপনি যেটা নিয়ে আগাতে চাচ্ছেন, সাপোজ আপনি যদি ট্রেনার হতে চান, তাহলে অ্যাসেসমেন্টের দিনে আপনাকে ট্রেনিং পারফর্ম করতে হবে, অর্থাৎ আপনি একজন ট্রেনার হিসেবে ওই দিন সরাসরি লাইভে একটা ক্লাস নেবেন অ্যাসেসরের সামনে দাঁড়িয়ে। তাহলে আপনি কোন বিষয়ের উপরে ক্লাস নিতে চাচ্ছেন, সেশনটা নিতে চাচ্ছেন, সেই বিষয়টা আপনি এখন থেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। সেই ইউনিট যেটা আছে সেইটাকে আমাদের করতে হবে একটা ওয়ার্ড ফরম্যাটে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এবার আপনারা যেটা করতে চান সেটা হচ্ছে যে আপনারা পুরো সিএসটাকেই ওয়ার্ড কনভার্টার দিয়ে, এআই দিয়ে, ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনারা কনভার্ট করে খুব সহজেই কোনো পরিশ্রম ছাড়াই এই রেডি করে ফেলেন সাধারণত। তবে আমার পরামর্শ হচ্ছে এটা করবেন না, কারণ এটাতে এই অনেক ফরম্যাটগুলো পরবর্তীতে কপি পেস্টের সময় ঝামেলা হয়। এজন্য আমরা এখন যেটা করব, এখান থেকে যেটা যেটা নিয়ে আমরা কাজ করতে চাই, সাপোজ ধরেন আমরা এখান থেকে কেবল জয়েন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে কেবল জয়েন্টের যে ইউনিটটা আছে সেটার কিন্তু নিচে বিস্তারিত আছে। হ্যাঁ, সেটাকে আমরা জাস্ট ওয়ার্ডে কনভার্ট করে ফেলবো, একটু কপি পেস্ট করে করে। এটা কিন্তু এক ক্লিকেই ওয়ার্ড কনভার্ট হয়ে যায়, কিন্তু আমি দেখেছি যে সেটা থেকে কাজ করা যায় না, ঝামেলা হয়। ওই দেখা যায় টেবিল না, কিন্তু টেবিল থেকে গেছে, এরকম হয়। তাহলে আমরা কেবল জয়েন্টটা খুঁজে বের করি। কেবল জয়েন্ট, ইলেকট্রিক্যালে কেউ আছেন নাকি আমাদের সাথে? আছেন না? আপনি কোন ইলেকট্রিক্যালের এই, আপনি লেভেল 2 করা না 3 করা? 3 ও শেষ, আচ্ছা। 2 এর আপনাকে যদি বলা হয় আপনি এই লেভেল 2 উপরে একটা ক্লাস নেবেন, আপনি কোনটার উপরে নিতে সবচেয়ে বেশি পছন্দ করবেন? পিপিই তো সবার জন্য একই। পিপির জন্য দিলে তো সবাই সবাই করতে পারে এটা। ইলেকট্রিক্যাল থেকে আপনি কোনটা কোনটা ভালো পড়াতে পারবেন এটা বলেন। কন্ডুইট ওয়্যারিং, আচ্ছা। কন্ডুইট ওয়্যারিং যদি সেদিন করতে চান, সেদিন তো আপনাকে ল্যাবে দিবে না, সেদিন তো সিবিটিএ ল্যাবে অ্যাসেসমেন্ট হবে। আপনি কন্ডুইট কি ওখানে যা মারবেন কোথায়? বোর্ড তো পাবেন না। মানে অনেক কিছু ভাবতে হবে আমাদের। বিষয়টা হচ্ছে যে আমাকে এমন একটা জব সিলেক্ট করা উচিত যেটার যন্ত্রপাতি ইকুইপমেন্ট খুব কম লাগে, হলেও সেটা লাইট ওয়েট হয়, আকারে ছোট হয়, ব্যাগে করে নিয়ে যাওয়া যায়। এতে করে যেটা হবে, ওই অ্যাসেসমেন্টের দিনে ওটা তো সিবিটিএ ল্যাব অ্যাসেসমেন্ট হবে, ওইখানে এত যন্ত্রপাতি ইউজ করার সুযোগ থাকবে না। সেই ক্ষেত্রে এরকম হলে সহজ। এই যে কেবল কেবল জয়েন্ট দিতে পারেন, কেবল দুইটা তারের টুকরা নিয়ে গেলে হয়ে যাচ্ছে। অনেক অনেক প্রকারের জয়েন্ট হয়, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটাকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এই সিএসটা কেন যেন, জি, সবার তৈরি করতে হবে, নিজেরটা নিজের এভিডেন্স নিজে করতে হবে, না হলে ঝামেলায় পড়বেন। আচ্ছা, ওইটাতে কেন যেন কাজ করা যাচ্ছে না। আমি আরেকটা সিএস ওপেন করছি, করেন।
কোথায়? সাধারণত দেখাইতে হয় না, লাগবে না। ঠিক আছে, এটা একটা এই তো সিমুলেশন তো, এখানে ওরকম লাগে না। আচ্ছা, তাহলে প্রেজেন্টেশন দেখানোর সময় আপনি ওই জন্য এমন একটা জব সিলেক্ট করবেন যে জবের ক্ষেত্রে আপনার টুলস ইকুইপমেন্ট সবচেয়ে কম লাগে। পরে কাছে একটু, হ্যাঁ প্রজেক্টর তো থাকবেই, প্রজেক্টর দিয়েই তো আপনি প্রেজেন্টেশন দিবেন, কিন্তু কথা হচ্ছে যে ল্যাপটপ নিয়ে যাবেন, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, আপনার লার্নারদের, হ্যাঁ লার্নারদের জন্য আপনার একটা একটা ল্যাপটপ দিয়ে দিলেন, অসুবিধা নেই, ল্যাপটপ তো সবার কাছে একটা দুটো থাকবেই, সমস্যা নেই। কম্পিউটারের জন্য সহজ, কিন্তু আপনি যদি ধরেন এসএমও করবেন, এসএমও যে এখন যদি বলেন যে আপনি সেলাই শেখাবেন আজকে, সেলাই মেশিন নিয়ে যেতে পারবেন ঘাড়ে করে? পারবেন না। আচ্ছা, তাহলে যেটা করবেন শোনেন, সেটা হচ্ছে আপনি একটা ওয়ার্ড ফাইল নেবেন, একটা ওয়ার্ড ফাইল নেবেন, ওয়ার্ড ফাইল নিয়ে একটা ওয়ার্ড ফাইল চালু করে নেন, এমএস ওয়ার্ড। এই ওয়ার্ড ফাইলের ভিতরে যেটা করবেন, আমরা কি করতেছি, সিএস লিখতেছি তাই না, জাস্ট সিএসটা লিখে রাখি আমরা যে সিএস লিখবো। আচ্ছা, তাহলে আরেকটা লিংক দিয়ে দেই, তারপরে এই কথা বলি। হ্যাঁ,